দীর্ঘদিন ধরে নারী সঙ্গ পাওয়া কোনো পুরুষ হঠাৎ করে সেই সঙ্গ হারালে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। ঠিক তেমনি এক বিষাদের অনুভূতি রাতুলকে আচ্ছন্ন করে ফেলেছে। শরীরটা যেন একেবারে অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব ইচ্ছেগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিতে থাকে, যেন নিজের ভিতরে সৎ সৎ উপেক্ষাকে ঠান্ডা করতে পারবে। কিন্তু মন যেন কোনোভাবেই স্থির হচ্ছে না। হঠাৎ করেই সে চোখ মেলে তাকালো। সেনা আশ্রয়ের খোঁজে বাড়ালো মায়ের রুমের দিকে। নিজের রুমে থাকলে কোনো অঘটন ঘটে যেতে পারে, আর সেই ভয়টাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চৈতির প্রতি করা প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি কথা তার মনে প্রতিধ্বনি হচ্ছে। সে কোনোভাবেই ওয়াদা ভাঙবে না। মায়ের ঘরে ঢুকে ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে যান। মায়ের স্নেহ উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলল। এই শূন্য মুহূর্ত মায়ের উপস্থিতি তার মধ্যে এক ধরনের শান্তি নিয়ে আসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে উজু করলো, যেন সব পাপ, ক্লান্তি আর অশান্তি ধুয়ে ফেলতে পারে। ফিরে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এখন একমাত্র নামাজই পারে তাকে সঠিক পথ দেখাতে। সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে সব কষ্ট, দুঃখ আর ভয় তার কাছে সমর্পণ করলো। যেন এই অন্ধকারের ভিতর থেকে আলোর একটি ক্ষীণ রেখা বেরিয়ে আসে, আর সেই আলোয় তার সমস্ত ক্লানি মুছে যায়। আল্লাহ, তুমি আমার মনটাকে শান্ত করো, যেন আমি আমার প্রতিটি ওয়াদা রাখতে পারি। রাতে এই প্রার্থনার মধ্যেই হারিয়ে গেল রাতুল এক নতুন ভোরের আশায়। নামাজ শেষ করে রাতুল ধীরে ধীরে জায়নামাজ গুছিয়ে রাখলো। তার চোখে এখনও ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটুখানি শান্তি নেমে এসেছে। মায়ের ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে দাঁড়ালো। জানালার পাশের চাঁদের আলো ফিকে হয়ে আসছে। ভোরের আভাস চাঁদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রাতুল মনে মনে ভাবল, চৈতির জন্য আমাকে আরও শক্ত হতে হবে। আমি হারতে পারি না। রাতুল কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, যেন নিজেকে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা করছে। তার মন থেকে সব দুশ্চিন্তা, ভয় এবং অস্থিরতা দূর করতে একমাত্র পথ ছিল তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। একটু পরে রাতুল উঠে গিয়ে তবজি নিয়ে বসে পড়ল। তার ঠোঁটে ছিল জিকিরের শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। এক এক করে এই শব্দগুলো তার কানে প্রবাহিত হচ্ছিল। প্রতিটি শব্দ তার মনকে গভীর শান্তি ও শক্তির সঙ্গে ভরিয়ে দিচ্ছিল। তার ভিতর থেকে সব অশান্তি, ভীতি এবং পৃথিবীর বোঝা যেন একে একে ঝরে পড়ছিল। আল্লাহ, তুমি আমার জন্য পথ দেখাও, আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে সাহায্য করো। এই প্রার্থনাটি রাতুলের ঠোঁট থেকে বারবার উচ্চারিত হচ্ছিল, যেন তার সমস্ত কষ্ট, তিক্ততা আর সংকট আল্লাহর কাছে সমর্পণ করছে। বয়সের ভার, কষ্টের বোঝা সব কিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার মনের শান্তির এক নতুন প্রভাব শুরু হয়েছিল। চৈতিকে বাঁচানোর, তার সঙ্গে থাকার, তার প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি এখন তার ভেতর ছিল। জিকির শেষ হওয়ার পর রাতুল ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে এখন কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না, বরং তার চোখে ছিল দৃঢ় সংকল্প, অটুট আত্মবিশ্বাস। আজ থেকে নতুন পথের সূচনা। চৈতির জন্য তার সব কিছু অপৃত। সবার আগে তাকে এখন প্রস্তুত হতে হবে। এই শান্তির মধ্যে এক গভীর শক্তির অনুভূতি ছিল, যা তাকে সঠিক পথে প্রচালিত করবে। রাতুল জায়নামাজে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। কতদিন পর সে এই তেলাওয়াত করছে তা সে নিজেও জানে না। তবে আজকের এই মুহূর্ত
যা তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছে। প্রতিটি আসমানি অক্ষর তার কানে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিটি আয়াত তার মনকে গভীর শান্তি আর শক্তি দিয়ে পূর্ণ করেছিল। মনে হচ্ছিল যা তার সমস্ত শঙ্কা আর ভয় কোরআনের কথা শুনে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটি ছিল রাতুলের আত্মার পূর্ণতা। যে শান্তির মধ্যে সে ডুবেছিল তাতে সে বুঝতে পারছিল তার সব দুঃখ, ক্লান্তি এবং অস্থিরতা আল্লাহর কাছে সমাপিত হয়েছে। আজকের এই তেলাওয়াত তার জন্য এক নতুন জীবন শুরু হওয়ার মুহূর্ত ছিল। পাশের রুমে চৈতি ঘুমাচ্ছে। যদি সে দেখত তাহলে হয়তো সে ছুটে এসে তার ভালোবাসাটা গ্রহণ করে নিত, কিন্তু সে তো জানতেও পারল না সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতে করতে কখন যে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছিল সেটা রাতুল নিজেও জানে না। ভোরের আলো জানালা দিয়ে এসে চোখে লাগাতেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে ধীরে ধীরে চারপাশটা দেখল এখনো সে জায়নামাজের উপর শুয়ে আছে। শরীরের প্রতিটি অংশ যেন অবসন্ন, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। ধীরে ধীরে উঠে বসল। একবার আকাশের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, আল্লাহর আজ থেকে নতুন করে শুরু করব। একবার আকাশের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, আল্লাহ আজ থেকে নতুন করে শুরু করব। জায়নামাজ থেকে উঠে ধীরে ধীরে সেটি সুন্দর করে গুছিয়ে নিল রাতুল। প্রতিটি ভাঁজে যেন ছিল তার ইবাদতের স্পর্শ, শান্তির এক অনুভূতি। যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে আলমারির ওয়ারড্রবে রেখে দিল। সব কিছু ঠিকঠাক করার পর গভীর এক শ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। মনে হলো এই ছোট্ট কাজটার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে, যেমনটি পাওয়া যায় সব কিছু ঠিকঠাক করার পর। নিজের রুমে এসে রাতুল ধীরে ধীরে দরজাটা বন্ধ করলো। রুমের ভিতরে ছড়িয়ে থাকা অগোছালো জিনিসগুলো তার চোখে পড়ল। প্রতিটা জিনিস যেন তার মনের অস্থিরতার প্রতিফলন। একটু থেমে চারপাশে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। ভোরের আলো রুমের ভিতরে ঢুকে চারপাশ আলোকিত করে তুলল। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার ক্লান্ত মুখে একটুখানি স্বস্তি দিল। রাতুল নিজের টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ডায়েরি খোলার জন্য হাত বাড়ালো, যেখানে সে সবসময় তার অনুভূতি, পরিকল্পনা আর প্রতিজ্ঞাগুলো লিখে রাখে। আজ সে লিখবে, আমি হারব না, চৈতির জন্য, নিজের জন্য এবং আল্লাহর দেওয়া এই জীবনের জন্য আমি লড়ব। ডায়েরিতে প্রথম লাইনটি লিখেই তার মনে শক্তির নতুন ঢেউ বয়ে গেল। এখন তার সামনে একটাই লক্ষ্য, চৈতিকে আগের মতোই হাসি মুখে করে তোলা। কিন্তু ধীরে ধীরে ঘুম থেকে উঠল চৈতি। চোখ কসলাতে কসলাতে চারপাশে তাকালো। নরম আলোতে ভেসে আসা সকালটা যেন একটুখানি শান্তি এনে দিচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি পড়ল সামনে। পড়ার টেবিলের কাছে বসে আছে রাতুল। নীরব স্থির ভঙ্গিতে ডায়েরির পাতায় কিছু লিখছে সে। মুখে গভীর মনোযোগের ছাপ, ভ্রু কুঁচকে আছে সামান্য। জানালা দিয়ে আসা সূর্যের আলো তার মুখে পড়ছে, যেন পুরো দৃশ্যটাকে আরো স্পষ্ট করে তুলছে। কিন্তু চৈতি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে আসতেই চৈতি দেখল রাতুল তার দিকে তাকিয়ে আছে। চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর কণ্ঠে নরম কিন্তু কঠিন সুরে বলল, রেডি হয়ে থাকবে, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসব, বোরকা পরে নিবা। চৈতি অবাক হয়ে জিজ্ঞেস করল, স্কুলে বোরকা পরব? রাতুল ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ পরবা, তুমি এমপির বউ, কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে না। চৈতি
কাঁধ উঁচিয়ে হাসল। ক্ষমতার অসৎ ব্যবহার করছেন এমপি আহমেদ। রাতুলের ঠোঁটে এক চিলতে হাসি খেলল, চোখে খেলা করল গভীরতা। এটা অসৎ ব্যবহার না, বরং সৎ ব্যবহার। এতদিন যা করেছি সবই ছিল অসৎ। চৈতি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, হঠাৎ এত সাধু হচ্ছেন যে? রাতুল এবার চেয়ার থেকে হেলে বসে চোখে সরল কিন্তু গভীর এক দৃঢ়তা নিয়ে বলল, এতদিন কোনো পবিত্র ফুল ছিল না, তার পবিত্র সুবাসও ছিল না, তাই শুধু হতে পারেনি। কিন্তু এখন আছে, আর সেই সুবাসকে আমি গোটা দুনিয়া থেকে আড়াল করে রাখতে চাই। একটু থেমে গলার স্বর নরম থেকে কঠিন হয়ে উঠল, বেশি বেয়াদবি না করে যাও, বই খাতা কলম গুছিয়ে নাও, টাইম মতো স্কুলে যেতে হবে। চৈতি ধীরে ধীরে বই খাতা গুছিয়ে নিল। সব কিছু ঠিকঠাক করে রাখার পর আলমারি থেকে বোরকা বের করে পড়ল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে হিজাব বেঁধে নিল, যার কোনো দিকেই ত্রুটি না থাকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তার ছাপ ফুটে উঠেছিল। এদিকে রাতুলও উঠে চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এলো। তার চোখে মুখে ছিল এক রাস প্রশান্তি আর দায়িত্বের গম্ভীর্য। দুজনে নাস্তার টেবিলে গিয়ে বসলো। নাস্তা করতে করতে তাদের মধ্যে অদ্ভুত এক নীরব বোঝাপড়া চলছিল। শব্দের প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষায় যথেষ্ট ছিল। নাস্তা শেষ করে দুজনেই প্রস্তুত হলো ও রওনা দেওয়ার জন্য। গাড়ির দরজা খুলে চৈতিকে আস্তে করে বসতে সাহায্য করলো রাতুল। গন্তব্য স্কুল। চৈতির জন্য নিরাপত্তা আর দায়িত্ববোধের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন রাতুলের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলছিল। রাতুল গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে ছিল। চৈতি ধীর পায়ে এসে গাড়িতে বসলো, চোখে মুখে একটু গম্ভীর্য। রাতুল চৈতির পাশে বসছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। চৈতি জানালার বাহিরে তাকিয়েছিল। গাড়ি যখন ধীরে ধীরে চলতে শুরু করলো, তখন সে আর মনে রাস্তার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের সব কিছু এক অদ্ভুত ছন্দ চলছে, কিন্তু তার ভিতরের অস্থিরতা যা থামছেই না। কি ভাবছ? রাতুলের গলা শুনে চৈতি চমকে তাকালো। কিছু না, সংক্ষিপ্ত উত্তর দিল চৈতি। সত্যি? রাতুল এবার গভীর দৃষ্টিতে চৈতির দিকে তাকালো, যেন তার মনের ভিতরটা পুড়ে নিতে চাইছে। কিছুক্ষণ চুপ থেকে হালকা শ্বাস ফেলে বলল, চৈতি, আমি জানি তুমি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারোনি, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আছি, সব সময় পাশে আছি। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই। চৈতি এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ির স্কুলের সামনে এসে থামলো। চৈতি দরজা খুলে নামতে যাবে, ঠিক তখনই রাতুলের চোখ পড়ল তার বোরকার হুকের দিকে। সামনের অংশটা একটু সরে গিয়ে ফর্সা ত্বক স্পষ্ট দেখা যাচ্ছে। রাতুলের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। এক ঝাটকায় চৈতির হাত ধরে টেনে আবার গাড়ির ভিতরে নিয়ে এলো সে। দরজা শক্ত করে বন্ধ করে দিয়ে লক করে দিল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, তুমি বাহিরে যাও। কিন্তু ড্রাইভার মাথা নড়িয়ে দূরত্ব গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করলো। চৈতি কিছু বোঝার আগেই রাতুল তার দিকে ঘুরে বসলো, গভীর চোখে তাকিয়ে বসলো। তুমি এভাবে বাহিরে যাচ্ছিলে? চৈতি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, আমি খেয়াল করিনি। রাতুল গভীর শ্বাস ফেলল, তারপর হাত বাড়িয়ে ধীরে ধীরে হুকটা বন্ধ করে দিল। স্পর্শটা খুবই হালকা, কিন্তু তাতে প্রচণ্ড যত্ন আর অধিকার লুকিয়ে ছিল। এই একটা ভুলই অনেক কিছু বদলে দিতে পারে। চৈতি
গভীর কণ্ঠে বলল, রাতুল। চৈতি কিছু বলল না। রাতুল কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে সে রইল। তারপর ধীরে সরে বলল, এবার ঠিক আছে, এখন নামো। চৈতি গাড়ি থেকে নামতে গিয়ে আবার একবার রাতুলের দিকে তাকালো। তার চোখে এখনো রাগের ছাপ স্পষ্ট, কিন্তু সেই রাগের ভিতরে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত ভালোবাসা, এক গভীর দায়িত্ববোধ। চৈতি ধীরে ধীরে গাড়ি থেকে নামলো আর রাতুল জানালার পাশে বসে ওকে দেখতেই থাকলো। যতক্ষণ না সে স্কুলের ভিতরে ঢুকে যায়। চৈতি ধীরে ধীরে স্কুলের গেটের ভিতরে ঢুকে গেল। রাতুল জানালার পাশ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো যতক্ষণ না সে পুরোপুরি ভিতরে চলে যায়। চোখ মুখে কঠিন ভাব, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল এক গভীর শঙ্কা। চৈতি ভিতরে ঢুকে পড়ার পরও গাড়ি ছাড়ছে না বলল সে। হাতের আঙুলগুলো চেপে ধরে বসে রইল, স্যার কিছু ভাবছে। কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলে নেমে পড়ল, পা বাড়ানোর স্কুলের দিকে। স্কুলের গেটের বাইরে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে কথা বলছে। কেউ কেউ তাদের সন্তানের ভিতরে দিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। রাতুল কোনো দিকে না তাকিয়ে সোজা রিসিপশনের দিকে গেল। ডেস্কের মহিলাটি মাথা তুলে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাতুল গভীর গলায় বলল, নবম শ্রেণীর ক্লাসরুম কোন দিকে? মহিলাটি একটু চমকে গেল। একজন অপরিচিত পুরুষ, মুখে মাস্ক, চোখে মুখে গভীর ভাব। সে দূরত্ব নিজেকে সামলে নিয়ে বলল, স্যার সোজা করিডোর ধরে ডান দিকে গেলে ক্লাস 9-এর ব্লক পাবেন। রাতুল মাথা সামান্য ঝাঁকিয়ে ধীর পায়ে করিডোরের দিকে এগিয়ে গেল। চারপাশের শিক্ষার্থীরা কৌতূহলী দৃষ্টি তার দিকে তাকালো। তার কঠোর উপস্থিতি দেখে কেউ কিছু বলার সাহস পেল না। চৈতি ক্লাসরুমে ঢুকে ধীরে ধীরে নিজের সিটের দিকে এগিয়ে গেল। ব্যাগ কাঁধ থেকে নামিয়ে টেবিলের উপর রাখতেই টের পেল কেউ একজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কিন্তু নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর পরনে বোরকা, এটা বাকি সবাইয়ের জন্য বেশ অস্বাভাবিক লাগছিল। বিশেষ করে একজন ছেলে যে কিছুটা কৌতূহলী হয়ে চৈতির দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। চৈতি সিটে বসতেই একজন ছেলে এগিয়ে এলো, চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। তুমি নতুন? চৈতি কোনো জবাব দিল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। কিন্তু ছেলেটি একটু ঝুঁকে আবার বলল, তোমার নাম কি? তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ক্লাসরুমের দরজাটা সামনে থেকে ভেসে এলো কবির এক কণ্ঠস্বর, ওর নাম দিয়ে তোমার কি কাজ? ছেলেটি চমকে উঠে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়েছিল রাতুল, মুখে মাস্ক, চোখে মুখে কঠোরতা। লেখাপড়া করতে এসেছো? মন দিয়ে পড়াশোনা করো, আর ওর আশেপাশে যেন তোমায় না দেখি। রাতুলের কণ্ঠ হালকা ধমকের সুর। ছেলেটি কিছু বলার সাহস পেল না, মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেল ক্লাসের অন্য দিকে। রাতুল ধীরে স্বরে বলল, বের হও, কথা আছে। চৈতি দ্বিধাগ্রস্ত চোখে তাকালো, এখানে? এখন? হ্যাঁ এখনই, রাতুল বলল। চৈতি মৃদু শ্বাস ছেড়ে বেরিয়ে এলো ক্লাস থেকে। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, স্কুল শেষ হওয়ার পর গেটে দাঁড়িয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। চৈতি ধীর স্বরে বলল, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। রাতুল তেজি কণ্ঠে বলল, পা কেটে টুকরো টুকরো করে ফেলবো যদি একা বাড়ি ফেরার চেষ্টা করো। যাও, ক্লাসরুমে গিয়ে ক্লাস করো। কথাটা বলে চলে গেল রাতুল। রাতুলের চোখে যেন আগুনের জ্বালা ছিল। তেজি কণ্ঠে বলল, তুমি যদি একা বাড়ি যাওয়ার চেষ্টা করো, পা কেটে টুকরো টুকরো করে ফেলবো। যাও, এখন ক্লাস করো।
কথাগুলো বলে রাতুল চলে গেল। চৈতি কিছুক্ষণ পর নীরবে দাঁড়িয়ে রইল। তারপর সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। সামনে ইলেকশন, তাই আজ একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ছিল। শহর থেকে একটু দূরে সেটি আয়োজন করা হয়েছিল। রাতুল সেই সবার দিকে রওনা দিল। তবে চৈতির নিরাপত্তার কথা ভেবে সে তার কিছু লোক পাঠিয়ে দিয়েছিল স্কুলের আশেপাশে, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তারা পরিস্থিতি সামলাতে পারে। সবাই পৌঁছানোর পর রাতুল দূরত্ব মঞ্চে উঠল। তার চারপাশে বেশ কিছু রাজনৈতিক নেতা এবং দলের সিনিয়র নেতারা ছিলেন। আলো ঝলমলে মঞ্চ, উজ্জ্বল পরিবেশে সবার মুখে নির্বাচনী উত্তেজনা ছিল। তবে রাতুলের চোখের মধ্যে এক ধরনের গভীর চিন্তা ছিল। সবার আলোচনায় তার মন পুরোপুরি ছিল না, কারণ তার মাথায় ছিল চৈতি এবং তার নিরাপত্তা। নেতারা একে একে উঠে বক্তৃতা দিতে শুরু করলেন। নির্বাচন কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। একজন নেতার মুখে কথা শুনে অন্য একজন প্রতিবাদ জানাচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। তবে রাতুলের মন সবসময়ই অন্য জায়গায় ছিল। দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য গুরুত্বপূর্ণ হলেও চৈতির নিরাপত্তা ছিল তার সবচেয়ে চিন্তা। যতক্ষণ সবার আলোচনা চলছিল, রাতুলের চোখ কখনোই মঞ্চ থেকে সরে যাচ্ছিল না। তবে মনে মনে সে বারবার চেক করছিল চৈতির আশেপাশে থাকা লোকদের। তার মাথায় একটাই চিন্তা, সব কিছু ঠিকঠাক চলছে তো। বক্তাদের মধ্যে একজন দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে বলছিলেন। তবে রাতুলের মন তখনও স্থির ছিল না। তার মনে ঘোরপাক খাচ্ছিল নির্বাচনী প্রতিযোগিতা, মানুষের প্রতিক্রিয়া এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে হাঙ্গামা শুরু হয়। মঞ্চের পেছন থেকে অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল, যা তৎক্ষণাৎ বাড়তে থাকে। বক্তৃতা দিতে থাকে। নেতা মুহূর্তের মধ্যে থেমে যান এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো সমাবেশ। কিছু নেতা বিস্মিতভাবে মঞ্চে দাঁড়িয়ে থাকেন, আর কিছু নেতা দূরত্ব নিচে চলে যান পরিস্থিতি সামলানোর জন্য। রাতুলের চোখে তীব্র আগ্রহ, উদ্যোগের ছাপ ছিল। তার শঙ্কা সত্যি হয়ে দাঁড়ালো। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সবাই উপস্থিতি কিছু যুবক আচমকা তর্কতর্কি শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা ধাক্কাধাক্কি করতে থাকে, মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, একে অপরের ধাক্কা দিয়ে দিশেহারা করতে থাকে। রাতুল অপ্রত্যাশিত এক কণ্ঠে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, সবাই থামো, শান্ত হও। কিন্তু তার কণ্ঠও যেন এক ধরনের কষ্ট, রাগ ছিল। মঞ্চে তার উপস্থিতি শক্তিশালী হলেও তার মন তখন অন্য জায়গায়। এটা কেবল হাঙ্গামাই নয়, কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। সে জানতো তার লোকজন সভাস্থলে দূরত্ব প্রবেশ করতে শুরু করে। রাতুল তাদের উদ্দেশ্য করে বলল, সবাই বাহিরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। এই জায়গাটা আমাদের রাখা দরকার। এই পরিস্থিতিতে রাতুল জানতো চৈতির নিরাপত্তা নিয়ে তার চিন্তা আরও বাড়ছে। সবার বাহিরে কিছু পরিস্থিতি তৈরি হতে পারে এবং তাকে নিশ্চিত করতে হবে যে তার লোকেরা সব কিছু ঠিকঠাক সামলে নিচ্ছে। সবার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাতুল এক মুহূর্ত বিশ্রাম নিল না, বরং তার দৃষ্টি পুরোটা কন্ট্রোল করার দিকে, আর সেই সঙ্গে চৈতির নিরাপত্তা। সবার পরিস্থিতি পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করছিল। হাঙ্গামার মাঝেও রাতুল নিজের মনোযোগ হারালো না। তার চোখ মুহূর্তে সমাবেশের ভিতরে ছড়িয়ে গেল, যেন সবার প্রতিটি আন্দোলন এবং শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। তার লোকজন বাহিরে গেটের দিকে ছুটে গেল, পরিস্থিতি সামলানোর জন্য দূরত্ব ব্যবস্থা নিতে শুরু করলো। রাতুল জানতো একটি ভুল পদক্ষেপ
পুরো সমাবেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং এই মুহূর্তে তা গ্রহণযোগ্য নয়। চিত্রপটে আরও কিছু উত্তেজিত বক্তা মঞ্চ থেকে নেমে আসতে শুরু করলো। নেতাকর্মী সবাই যেন বিশৃঙ্খলার মধ্যে চলে গেল। রাতুল তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকে পরিস্থিতি বিশ্লেষণ করছিল। সে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার মধ্যে জমে থাকা উত্তেজনা যেন বারবার প্রকাশ পাচ্ছিল। সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার লোকেরা উঠে দাঁড়ালো। কয়েকজন বড় নেতা দূরত্ব সবার মাঝখানে এসে কিছু নির্দেশনা দিল। তার কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে শুরু করলো, কিন্তু রাতুলের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাকে মনে হচ্ছিল এই বিশৃঙ্খল পরিবেশের পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। কিন্তু সভা আবার শুরু হলেও রাতুলের মন একটুও শান্ত হয়নি। সে জানত রাজনৈতিক চাপের এই সময়ে এমন পরিস্থিতি ঘটনা খুবই সহজ। তার হাতে এখন সময় নেই, তাকে দূরত্ব কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতির মাঝে হঠাৎ করেই রাতুলের ফোন বেজে উঠল। প্রতিটি রিসিভ করার সাথে সাথে তার কানে পৌঁছালো ভয়ের খবর। চৈতির স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে। মুহূর্তে তার মাথায় যেন বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে সামলাবে। তার এক পর্যায়ে নিচে মাটি সরে গেল। এই মুহূর্তে তার সামনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একদিকে ছিল এই উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে ছিল চৈতির নিরাপত্তা। রাতুল দূরত্ব চিন্তা করতে শুরু করলো। তার লোকেরকে কোথায় পাঠাবে, কিভাবে পরিস্থিতি সামলাবে। এর মাঝেই তার মনের ভিতর অন্য কিছু ছিল, চৈতির নিরাপত্তা, তার প্রতি দায়িত্ববোধ। সেই দায়িত্ব যেন এখন আরও বড় হয়ে উঠেছিল। কি করব, কোথায় যাব, এই প্রশ্নগুলো মাথায় ঘুরছিল। রাতুল ফোনটা কানে ধরে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের সব কিছু যেন থেমে গেছে। কেবল বুকের ভিতর তীব্র শঙ্কা ঝড় বইছে। চৈতির স্কুলের সামনে ঝামেলা শুরু হয়েছে, এই একটি বাক্যই যথেষ্ট ছিল তার মাথার ভিতর বাজ পড়ানোর জন্য। হাতের মুঠো শক্ত হয়ে উঠল। এক মুহূর্ত আগেও যেখানে সমাবেশের বিশৃঙ্খলা সামলাতে ব্যস্ত ছিল, এখন তার মাথায় একটাই চিন্তা, চৈতি, কি বলছিস তুই? ঠিকঠাক বল, কি হচ্ছে ওখানে? রাতুলের গলা স্বাভাবিকের চেয়ে অনেক কঠিন শোনালো। ফোনের অপর প্রান্ত থেকে দূরত্ব বলা হলো, স্যার, কিছু বহিরাগত ছেলে এসেছে স্কুলের গেটের সামনে, চটকা করছে। ওদের আচরণ সন্দেহজনক লাগছে। কিছু বলতে গেলে তেড়ে ফুরে আসে। কিছুক্ষণ আগেই এক মেয়ের দিকে ইঙ্গিত করে হাসাহাসি করছিল। তারপরেই শুরু হলো ঝামেলা। রাতুল এক মুহূর্ত দেরি করলো না। পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল, সবাই শান্ত থাকো, আমি আসছি। তার পাশে দাঁড়িয়ে থাকা নেতারা অবাক হয়ে তাকালো। রাতুল সাহেব, আপনি এখন চলে গেলে সমাবেশ ওসব আমার দরকার নেই। সোজাসাপটা উত্তর দিয়ে দূরত্ব বেরিয়ে এলো রাতুল। তার দলের কিছু ঘনিষ্ঠ কর্মী তার পিছু নিল। গাড়ি স্টার্ট দিতেই ড্রাইভার জানতে চাইল, স্যার, কোথায় যাব? দূরত্ব চৈতির স্কুলের দিকে নিয়ে চলো। গাড়ি যেন বাতাসের গতিতে ছুটতে লাগলো। পুরো পথ রাতুলের মুখ শক্ত হয়ে রইল। তার চোখ দুটো ধিকি ধিকি আগুনের মতো জ্বলছে। হাতের আঙুলগুলো শক্ত হয়ে স্টিয়ারিং হুইলের উপর চেপে আছে। সে জানে এই পরিস্থিতি হালকা কিছু নয়। রাজনীতি মাঠে তার অনেক শত্রু আছে, যারা কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবে তাকে আঘাত হানতে চাইবে। চৈতিকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটা হয়তো তার প্রতিপক্ষেরই কাজ। আমি থাকতেই চৈতির গায়ে কেউ হাত দেবে তা ভাবতেও পারবে না।
মনে মনে প্রতিজ্ঞা করল রাতুল সমাবেশের ঝামেলাটা সামলে নিবে কেউ না কেউ। তাই তার মাথায় এই স্বপ্নে আছে কেবল চৈতির কথা। স্কুল গেটের সামনে উত্তেজনা বাড়ছিল। বেশ কয়েকজন ছেলে উচ্চস্বরে তর্ক করছিল। তারপর হুট করেই একে অপরের দিকে তেড়ে গেল। শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। কিন্তু ওই তুই কি বললি? তোকে যা বলার বলছি, যা পারিস কর। ধাক্কাধাক্কির মাঝেই একজন ছেলের কলার চেপে ধরল আরেকজন। মুহূর্তে গেটের সামনে একেবারে গোলমাল শুরু হয়ে গেল। কিছু অভিভাবক ও স্কুলের গার্ডরা ছুটে এলো, কিন্তু ছেলেগুলো এতটাই রেগে ছিল যে কারো কথাই শুনছিল না। ভাই থামেন, স্কুলের সামনে এইসব ঠিক না, একজন গার্ড চিৎকার করল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। এক ছেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। সে উঠে এসে সঙ্গে সঙ্গেই ঘুষি চালিয়ে দিল আরেকজনের মুখে। মুহূর্তেই রক্ত ঝরতে শুরু করলো।